আসসালামু আলাইকুম। আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার বিলিয়ন স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান চতুর্থ শ্রেণী অধ্যায় 11 নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে এই অধ্যায়ের অনুশীলনী সমাধান নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টি হচ্ছে জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা। এ অধ্যায়ে অনুশীলনীতে আছে শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। দেখো শূন্যস্থানগুলো। হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা যা আমাদের শরীরের বা সম্পদের ক্ষতি সাধন করে তাই ড্যাশ। হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা যা আমাদের শরীরের বা সম্পদের ক্ষতি সাধন করে তাই দুর্ঘটনা। সাপ বন জঙ্গল ছাড়াও ড্যাশ আশেপাশে থাকে। সাপ বন জঙ্গল ছাড়াও বাড়ি ঘরের আশেপাশে থাকে। আমরা ড্যাশ শিখে পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। আমরা সাঁতার শিখে পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। শরীরের কোনো অঙ্গ ড্যাশ উৎসের সংস্পর্শে এলে মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। শরীরের কোনো অঙ্গ বিদ্যুৎ উৎসের সংস্পর্শে এলে মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধের ভালো উপায় কি? শুকনো কাপড় বা কাগজ চুলার কাছাকাছি রাখা, আগুন নিয়ে খেলা করা, রান্নার সময় লম্বা হাতাওয়ালা পোশাক পরা, আগুন থেকে দূরে থাকা। এটা ঠিক উত্তর হবে আগুন থেকে দূরে থাকা। পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা কি করব? পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালবো, পোড়া স্থানে বরফ লাগাবো, পোড়া স্থানে লোশন বা মাখন ব্যবহার করব, যত দ্রুত সম্ভব ফোস্কা গলিয়ে ফেলবে। এটা হবে পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালবো। অর্থাৎ পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা করব পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালবো। তারপরে সঠিক উত্তরটা হচ্ছে সাপে কাটা রোগীর জন্য আমরা কি করব? চুষে বিষ বের করার চেষ্টা করব, রোগীকে যথাসম্ভব স্থির রাখবো, ক্ষতস্থানের চারপাশে চামড়া কেটে ফেলবো, সাপটি ধরার চেষ্টা করব। এটা হচ্ছে রোগীকে যথাসম্ভব স্থির রাখবো। হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে। দেখো প্রথমের প্রশ্নটি, বাড়িতে কি কি দুর্ঘটনা ঘটতে পারে? বাড়িতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যেমন পড়ে যাওয়া, কেটে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, বিষক্রিয়া হওয়া ইত্যাদি। এগুলো ছাড়াও আরো কিছু আরো অনেক দুর্ঘটনা বাড়িতে ঘটতে পারে। আমরা বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে কিভাবে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব? বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে আমরা বিভিন্ন উপায়ে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে পারি। যেমন একটা উপায় হচ্ছে মেইন সুইচ বন্ধ করে বা বৈদ্যুতিক প্লাগ ফেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে। আরেকটি উপায় হচ্ছে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব না হলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব। তারপরের প্রশ্ন হচ্ছে কিভাবে আগুনে পোড়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করা যায়? আগুনে পোড়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা নিম্নরূপে দেয়া হলো। প্রাথমিক চিকিৎসাগুলো হচ্ছে পোড়া স্থানে কমপক্ষে 10 মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে। সামান্য পোড়ায় বার্নল বা পানি নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে। পোড়া স্থানে বরফ ব্যবহার করা যাবে না। আহত ব্যক্তিকে উৎসাহমূলক কথা বলতে হবে, যেমন তুমি সুস্থ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ইত্যাদি বলে শান্ত রাখতে হবে। তারপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি? প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো হচ্ছে সর্বপ্রথম বড় কাউকে ডেকে জরুরি সেবার জন্য সাহায্য চাইতে হবে। আহত কোনো ব্যক্তিকে সাহায্যের পূর্বে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজন ব্যতীত আহত ব্যক্তিকে নাড়াচাড়া করা যাবে না। আহত ব্যক্তিকে উৎসাহমূলক কথা, যেমন তুমি সুস্থ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ইত্যাদি বলে শান্ত রাখা। এগুলো হচ্ছে প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়ম। তারপরে প্রশ্ন হচ্ছে আমরা পানিতে ডুবতে থাকা কোনো মানুষকে কিভাবে উদ্ধার করব? আমরা পানিতে ডুবতে থাকা কোনো মানুষকে বিভিন্ন উপায়ে উদ্ধার করতে পারি। প্রথমে সাহায্যের জন্য বড়দের ডাকবো এবং জরুরি সেবার জন্য কাউকে ডাকবো।
কাউকে পাঠাবো। পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতের নাগালে লম্বা দড়ি বা লাঠি ধরবো যেন সেটি ধরে উঠে আসতে পারে। এছাড়াও ডুবন্ত ব্যক্তি যেন ভেসে থাকতে পারে এমন বস্তু যেমন বড় কাঠের টুকরা, কলা গাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে দেব। তারপরে প্রশ্ন হচ্ছে সাপে কাটা কিভাবে প্রতিরোধ করা যায়? সাপে কাটা প্রতিরোধের উপায়গুলো হচ্ছে সাপ নিয়ে নাড়াচাড়া বা খেলাধুলা করা যাবে না। সাপ থাকতে পারে এমন জায়গা এড়িয়ে চলতে হবে। জঙ্গল বা ঝোপঝাড়ে যেতে হলে লম্বা লাঠি ব্যবহার করতে হবে। রাতে চলাফেরার সময় টর্চ লাইট বা অন্য বাতি ব্যবহার করতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে দুর্ঘটনায় পড়া কোনো মানুষ শ্বাস না নিলে আমরা কি করব? দুর্ঘটনায় পড়া কোনো মানুষ শ্বাস না নিলে আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে রুগীকে চিৎ করে শুইয়ে দিয়ে থুতনি আলতো করে উপরে তুলে ধরবো। রুগীর নাক চেপে ধরে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিব যতক্ষণ না তার বুক ফুলে ওঠে। বুক ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে পুনরায় ফু দিতে হবে। রুগীর বুকের মাঝখানে হাত রেখে প্রায় ৩০ বার নিচের দিকে চাপ দিতে হবে। রুগী নিজে নিজে শ্বাস না নেওয়া বা ডাক্তার আসা পর্যন্ত এই কাজগুলো করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে যে এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবং তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, বর্ণনামূলক প্রশ্নগুলো হচ্ছে তোমাদের আজকের বাড়ির কাজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।